নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। ঘড়িতে সময় সকাল ওই 7:45 মতো বাজে। রাইকে স্কুলে দিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি রাইয়ের এক্সাম শুরু হয়েছে, ইউনিট টেস্ট চলছে। ওর একদিনে 2টো করে এক্সাম। তো ওর এক্সামটা শুরু হচ্ছে সকাল 7:30টায়। তো স্বভাবতভাবেই আমার দিনটাও অনেক সকালে শুরু হচ্ছে। ভোরবেলায় উঠে ওকে রেডি করে তারপরে দিয়ে আসি। তো সকালে যে ছোটোখাটো যে কাজগুলো থাকে রাইকে স্কুলে দিতে যাওয়ার আগে যেগুলো করতাম, তো সেগুলো এখন হয়ে উঠছে না। তো রাইকে স্কুলে দিয়ে উঠে তারপরে ফার্স্টেই আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে আজকে বেডশিটটা চেঞ্জ করব। অনেক দিন হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তো সেই জন্য আজকে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর বেডশিটের ওপরে আমি একটা এরকমভাবে রিসেন্টলি একটা বেড কভার দিয়ে রাখি, যাতে মানে ওপরে যখন বসা টসা হয়, তো ধরুন কিছু খাওয়া টাওয়াও হলো, তাহলে ভেতরে যে চাদরটাই শোবো সেই চাদরটা কিন্তু ততটা নোংরা হয় না। তারপরে রাইকে আমি স্কুলে আনতে চলে গেছিলাম। আসলে ওর যে পরীক্ষাটা, সেটা ওর পরীক্ষাটা 2 ঘন্টা হচ্ছে, মানে ও 2টো সাবজেক্ট পরীক্ষা আর টোটাল টাইম নিচ্ছে 2 ঘন্টা। তো স্বাভাবিকভাবে এত তাড়াতাড়ি ছুটি হচ্ছে, তো তার মধ্যে রান্না টান্না কিছু হয়ে ওঠে না। তবে হাজব্যান্ডের জন্য যা লাঞ্চ বক্স প্রিপেয়ার করা সেটা আমি করে দিই। হাজব্যান্ড বেরিয়ে গেছে, তারপরে আমি রাইকে স্কুল থেকে নিয়ে চলে এসে দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করব। আর আজকে আমি ব্রেকফাস্টে আমার আর রাইয়ের জন্য বানিয়ে নিয়েছিলাম ওটস দিয়ে, টক দই দিয়ে আর কলা দিয়ে স্মুদি। তো এটা গরমের জন্য ভীষণ ভালো, একটা খুব কুল এফেক্ট দেয়। তো সেই জন্যই আমি এটা আজকে বানানো। বা যেহেতু পরীক্ষা চলছে, তো ওর খুব একটা এই পরীক্ষার সময় আমি দেখেছি খুব একটা ও হেভি কিছু খেতে চায় না। তো এই স্মুদিটা ওকে বললাম যে তুই খা, তার সাথে আমিও খাই। তো দুজনে এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর ও যে এক্সামটা দিয়ে এসছে সেটার কোশ্চেন পেপারটা নিয়ে একটুখানি দেখছি যে ও কতটা ঠিক লিখেছে, কতটা ভুল লিখেছে। রাইয়ের ছোটোবেলা থেকে পড়াশোনাটা আমিই দেখেছি মেনলি, কারণ ওর বাবা সময় পেত না। তো যেটা হয়, বাচ্চাদের যদি কন্টিনিউয়াস ওদের ওইভাবে পড়ানো হয় সামনে বসে থেকে, কোন কোশ্চেনটা আসবে কোন কোশ্চেনটা আসবে না, তো এই ব্যাপারগুলো হলে না বাচ্চাদের একটা ভীষণ রকম ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়। এবং সেটা কিন্তু যতই উঁচু ক্লাসে উঠুক না কেন, ওদের ডিপেন্ডেন্সিটা ছাড়ে না যতক্ষণ না আমরা তাদের ওপরে কোনো রকমভাবে মানে একটা দায়িত্ব চাপাচ্ছি। তো আমরা এখন বাড়িতে ঠিকই করেছি, ও নিজে পড়েই পরীক্ষাটা দেবে, কিন্তু ওকে একটু মনিটর আমরা করব। তো সেই জন্যই ওর কোশ্চেন পেপারটা নিয়ে একটু দেখছিলাম যে কতটা ঠিক কতটা ভুল। আর তারপরে রাই স্মুদি টুদি খেয়ে স্নান করতে গেছে, আর আমিও এদিকে একটুখানি রান্নাঘরে এসে একটুখানি লাঞ্চের প্রিপারেশন করছি। আর আপনাদের সাথে আজকে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব, খুব কম তেলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো বাজার থেকে আমি এইরকম একটু বেগুন কিনে এনেছিলাম। এই বেগুনগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে বেগুনের গায়ে যে জলগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে মুছে নিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে এইরকম বোটাটাকে আস্ত রেখে মাঝখান দিয়ে এইরকমভাবে 4টে কাট লাগিয়ে নিয়েছি, যাতে ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবারে বেগুনগুলোর মধ্যে ভালো করে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে যদি একটু ভালো করে ঘষে ঘষে নুন আর হলুদটা মাখিয়ে নেওয়া যায় বেগুনের মধ্যে, তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর যখন বেগুনটা খাবো আমরা তরকারি করে, তখন কিন্তু খুব টেস্টি লাগে। আর এরপরে কড়াই একটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই ধরুন 2 চামচের মতো আমি একটু তেল দিয়ে দিয়েছি। আসলে এই যে এই কড়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিলে খুব কম তেলেই কিন্তু রান্না হয়ে যায়। তবে সাইডে একটুখানি পোড়া লাগে, কিন্তু কিছু করার তো নেই। তো যাই হোক, আমি তেলটা দেখলেন কতটুকু কম তেলই নিয়েছি। তো কড়াটা যে প্রচুর ভালো গরম হয়ে গেছে, তখন একটা একটা করে বেগুন দিয়ে এইভাবে চাপা দিয়ে প্রথমে একটুখানি হালকা করে ভেজে নেব। এই রান্নাটা করার জন্য যে মশলাটা দরকার, তো সেটার জন্য একটুখানি আদা রসুন আর পেঁয়াজ আর তার সাথে একটু লঙ্কা আমি একসাথে মিক্সিতে বেটে নেব। তো মিক্সির বাটিটার মধ্যে আমি প্রথমে একটু কাশ্মীরি মির্চ জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে তার মধ্যে একটু আদা কুচো আর রসুন কুচো আর তার মধ্যে একটু পেঁয়াজ একসাথে দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর এদিকে একে একে আমার সমস্ত বেগুনগুলোকে আমি এইরকমভাবে একটুখানি শ্যালো ফ্রাই করে নিচ্ছি।
এইভাবে সমস্ত বেগুনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর এইখানে যে তেলটা রয়েছে তাতে আমি ওতে আরও প্রায় 2 চামচ মতো তেল আমি অ্যাড করলাম, করে আর বেশ অনেকটা মানে ধরে নিন ওই 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, সেগুলোকে এইবারে এই কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে নুন দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। ঝুরঝুরে যে বারিস্তা হয় সেই রকম না করলেও কিন্তু বেশ যেরকম আমরা বিরিয়ানিতে দিই পেঁয়াজ ভাজাটা সেই রকমভাবে একটুখানি ভেজে নেব। আর কম তেলে যেহেতু আমি ভাজছি ওই চাপা দিয়ে বেশ অনেকটা সময় দিয়ে, তো চাপা দিয়ে ভাজলে কিন্তু বেশ এরকম ভালোভাবে কম তেলেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এবারে একটা বাটিতে আমি ধরে নিন প্রায় ওই 4 টেবিল চামচ মতো টক দই আমি নিয়ে নিচ্ছি। এই যে রান্নাটা, এই রান্নাটাতেই টক দইটা দিয়ে যে রান্নাটা করবো এটাই হচ্ছে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। আচ্ছা, তার সাথে আমি অ্যাড করছি, আমি একটু রোস্টেড বেসন রেখেছিলাম বাড়িতে, তো এই রোস্টেড বেসন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো তার সাথে দই আর এই বেসনটাকে জল দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে যাতে এতটুকু না লাম্প থাকে। তো প্রথমে আমি একটা চামচের সাহায্যে করছিলাম, কিন্তু দেখছিলাম যে বেশ লাম্প রয়ে গেছে, তো সেই জন্য সেইটাকে যাতে লাম্পগুলো না থাকে, তো ডাল যে আমরা ঘুটুনি দিই বা ডাল কাটা যেটা থাকে, তো সেই ডাল কাটার সাহায্যে আমি দইটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এই সমস্ত রান্নাতে বেসনটা অলওয়েজ রোস্টেডই ইউজ করবেন যদি করেন, কারণ কাঁচা বেসনের যে গন্ধটা থাকে দইয়ের সাথে মিশে সেই কাঁচা গন্ধটা থাকেই। তো রোস্টেড বেসনটা ইউজ করলে না যে কোনো গ্রেভিটাও অনেকটা ঠিক হয়, আর ওই বেসনের যে কাঁচা গন্ধ সেটা থাকে না। তো মিক্সিতে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম, এবার কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ওই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এরপর এর মধ্যে অ্যাড করব মশলা, সেটার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা তো আমি আগে দিয়েই দিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন ও মশলার মধ্যেই বাটা রয়েছে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর মশলাটার যে জলটা সেটা দিয়েই আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো, খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। যেই তেলটা রিলিজ করতে শুরু করবে তার মধ্যে 5-6টা আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তো এরপরে আমার এই ক্লিপসটা মিস হয়ে গেছিলো, তো যেই দেখলাম যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, ওপরে তেল ভাসতে শুরু করেছে, ঠিক এই সময় ওই দইয়ের যে মিশ্রণটা সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে তার মধ্যে আমি অ্যাড করেছি পরিমাণ মতো নুন আর মিষ্টি। আর এই মিশ্রণটা কিন্তু খানিকক্ষণ একটু নাড়তে হবে, কারণ যেহেতু বেসন আছে কড়াইয়ে লেগে যাওয়ার একটু চান্স থাকে। তো ভালোভাবে নেড়ে যখন দেখলাম যে ওপরে তেলটা ভেসে এসছে, ঠিক সেই মুহূর্তে আমি এই যে ভেজে রাখা বেগুনগুলো ভালোভাবে ওর মধ্যে অ্যাড করে খুব হালকা হাতে নেড়ে রেখেছি, কারণ যদি খুব বেশি আমি নাড়াই তাহলে বেগুনগুলো কিন্তু ছেড়ে যাবে, তাহলে কিন্তু খুব বাজে লাগবে খেতে। মিনিট 5 পর যখন দেখব যে এই তরকারিটার ওপরে পুরো রকমভাবে তেলটা ভালোভাবে ছাড়তে শুরু করেছে, তখন এই ভেজে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর তার সাথে আমি অ্যাড করেছিলাম 1 চামচের মতো গরম মশলা, বাড়িতে তৈরি গরম মশলা। আর নুন মিষ্টিটা তো আমি আগেই চেক করে নিয়েছি। এরপরে নেড়ে চেড়ে ভালো করে 5 মিনিট মতো চাপা দিয়ে রাখলেই রেসিপিটা কিন্তু একদম তৈরি। ঝুরঝুরে ভাত, নিরামিষ পোলাও, তার সাথে কিন্তু নিরামিষ রেসিপি হিসাবে এটা ইউজ করতেই পারেন। তবে এখানে আপনারা আবার বলবেন পেঁয়াজ ইউজ করেছো, কিসের নিরামিষ? আমার বাড়িতে পেঁয়াজটা কিন্তু নিরামিষই ধরি। তো তারপরে আমি একটু ঘরের টুকটাক কাজগুলো করে নিয়েছি, আর আমি বেশ অনেকগুলো জামা কাপড় আজকে কেচেছিলাম। তো ছাদে আর আজকে মেলতে গেলাম না, কারণ ছাদ থেকে আনতে গেলে আবার তখন ভীষণ একটা লেথার্জি লাগে। তো সেই জন্য আমি মনে করলাম যে বারান্দাতেই, 2টো বারান্দা আছে, খুব ভালো করে বারান্দাতেই মেলে দিই, বেশ ভালো রোদ্দুরটাও আছে, ভালো করে শুকিয়ে যাবে। আর এই দেখুন আমার সেই যে পুঁই শাকটা আমি বসিয়েছিলাম সেটা যে একটু একটু করে বড় হচ্ছে, সেটাও আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। আমার মোটামুটি ঘরের যা কাজ করার আমার রোজের, তো সেগুলো হয়েই গেছে। আর এখন আমি একটুখানি এই যে ওয়াশ বেসিনগুলো যেগুলো রয়েছে, তো সেগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি। আসলে এত বড় বাড়িটাকে পুরো একবারে সব কিছু পরিষ্কার করতে গেলে না এনার্জিও থাকে না, আর কাজটাও মানে ঠিকভাবে অর্গানাইজ করে করা যায় না। তো সেই জন্য আমি কি করি, অল্টারনেট ডে করে এরকমভাবে পরিষ্কার করে নিয়ে একটুখানি স্নান করতে যাওয়ার আগে, বেশি সময়ও লাগে না আর অত খাটনিও হয় না। আর এই যে জলটা আমি সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছি,
কারণ বাড়িতে দুজন সিনিয়র সিটিজেন রয়েছেন, তারা যদি এই বয়সে পা স্লিপ করে হঠাৎ করে পড়ে যান তাহলে কোমর বা পায়ের মানে একটা বিস্তর সমস্যা হতে পারে, তাহলে কিন্তু তাদের শরীরটা খারাপ হয়ে যাবে সেক্ষেত্রে। তো আমি সব কিছু করে টোরে স্নান টান করে নিচ্ছি, আর এদিকে রাইস স্নান করে কিন্তু ঠাকুরটাও দিয়ে দিয়েছে। আর এইদিকে তারপরে আমি লাঞ্চের থালিটা আমি আজকে সাজিয়ে নিচ্ছি। আমাদের লাঞ্চে কী কী ছিল সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করেছিলাম ভাত, পাতলা করে মুসুর ডাল, আর বেগুনের যে তরকারিটা বানালাম, বেগুন মহারানী, বেগুন পাসিন্দা যাই বলুন না কেন, তো আর করেছিলাম আম কাসুন্দি দিয়ে রুই মাছ, তার সাথে দিয়েছিলাম গন্ধরাজ লেবু আর গোল গোল করে কাটা পেঁয়াজ। প্রসঙ্গক্রমে বলে রাখি, রাই খুব একটা বেগুন যেটা খুব একটা পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা রাইয়ের এত পছন্দ হয়েছে যে রাই দুবার চেয়ে খেয়েছে। এটা আমার কাছে একটা পরম তৃপ্তি। তো তারপরে খাওয়া টাওয়ার পরে আমি আর রাই একটু বসে কথা বলছিলাম, কারণ রাই এবারে পড়তে বসবে। আর বাড়িতে ছিল একটুখানি আইসক্রিম, তো রাই সেটা নিয়ে একটুখানি আমার সাথে ইয়ার্কি ফাজলামি করছিল। তো দুজনে মিলে একটু আইসক্রিম খেলাম। আর এরপরে আমি আপনাদের সাথে সরাসরি দেখা করছি সন্ধেবেলায়। রাই পড়ছে, সন্ধ্যাও দিয়ে দিয়েছে তার মধ্যে। আর এখন হচ্ছে বাড়িতে একটুখানি চা বানিয়ে নেবো সেইটার সময়। আর আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু বা বোন যেই বলুন না কেন, সে আমাকে অনেকবার ভিডিওতে কমেন্টস করে বলেছিল যে দিদি তুমি পপকর্নটা যে নিলে, তো সেটা তুমি কিভাবে বানালে সেটা কিন্তু শেয়ার করো ভিডিওতে। তো বারবারই অনেকবার বলেছে, কিন্তু সত্যি লাস্ট দুটো ভিডিওতে আমার শেয়ার করা হয়নি। তো সুদেশনা, এটা শুধু তোমার জন্যই। তো আমি কি করেছি, কড়ার মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, তেল বা বাটার যেটা ইচ্ছে নিতে পারেন, তবে আমি যেটা দেখেছি বাটারের মধ্যে দিয়ে করলে যেন পপকর্নটা একটু কম ফোলে, আর তেল দিয়ে করলে কিন্তু পপকর্নটা অনেক বেশি ফোলে। তো আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে এই পপকর্ন যেটা, তো সেগুলো দিয়ে দিলাম। আর দিতে আর সামান্য ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়েছি, দিয়ে যেই একটু ফুট করে ফুটতে থাকবে সঙ্গে সঙ্গে কিন্তু চাপাটা দিয়ে দিতে হবে। ওই যে দেখুন একটা লাফিয়ে ওইদিকে পড়ে গেল। তো বেশিক্ষণ লাগে না, যতক্ষণ চাপা দেওয়া থাকবে, যতক্ষণ ওই আওয়াজটা হবে ততক্ষণ চাপাটা দিয়ে রাখতে হবে। যেই আওয়াজটা হওয়া বন্ধ হয়ে যাবে তখন ধরে নিতে হবে কিন্তু সবকটা পপকর্ন খুব ভালোভাবে হয়ে গেছে। তো ঢাকাটা খুলে নিলাম। আর এই পপকর্নটা কিন্তু বিভিন্ন ফ্লেভারে বানানো যায়। আমরা এত টাকা দিয়ে বাইরে থেকে কিনে খাই সিনেমা দেখতে গেলে, তো সেই রকমভাবেও কিন্তু খুব ভালোভাবে চিজ পপকর্ন বা ক্যারামেল পপকর্ন বানানো যায়। আমি নিশ্চয়ই ভবিষ্যতে শেয়ার করব আপনাদের জন্য। তো রাই ঘরে পড়ছে, তো আমি চা আর পপকর্নটা ওকে ঘরে দিয়ে এলাম। আর এরপর আমি আর মা একটু বাইরে বসে চাটা খাবো। আর ভিডিওটাও তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা পারলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক বেশি মোটিভেট করে। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।